সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাস এক্সক্লুসিভ পরিবারে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে কবি শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি নিয়ে। আমরা এর আগের পর্বে কবিতাটির উৎস, প্রেক্ষাপট, কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা চলে এসেছি একদম বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তোমরা সকলেই জানো যে এই তৃতীয় সেমিস্টারে ১ নম্বরের এমসিকিউ প্রত্যেকটা জায়গা থেকে থাকবে। বড় প্রশ্ন এখানে লিখতে হবে না। অতএব কথা না বাড়িয়ে আমরা আসল জায়গায় চলে যাই। আমরা চলে এলাম একদম মূল আলোচনায়। আজকের আলোচনা বিষয় হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, অর্থাৎ এমসিকিউ পর্ব। তো এই কবিতাটার লাইন ধরে ধরে সঠিকভাবে ব্যাখ্যা একটু পড়ে নেবে। আর আমি এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে এর বিষয়বস্তু, এর উৎস এবং প্রেক্ষাপটটা, সেখান থেকেও এমসিকিউ আসতে পারে। বড় প্রশ্ন এখান থেকে থাকবে না। অতএব এমসিকিউ এর জন্য এই লাইন ধরে ধরে যদি এই যেগুলো আমি দিয়েছি, এখানে 50টার মতো প্রশ্ন সম্ভবত রয়েছে, এগুলো সলভ করলেই যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে আনসার করতে পারবে। তো প্রথম যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির লেখক হলেন শ্রীজাত। আর দ্বিতীয় হিসাবে রয়েছে যে কবি শ্রীজাতের যে পদবীর কথা কিন্তু এখানে নেই, কিন্তু পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তাহলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবি শ্রীজাত তৃতীয় যেটা রয়েছে, তৃতীয় হিসাবে রয়েছে এটা কবি শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ নামক কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কবি শ্রীজাতের অন্ধকার যে লেখাগুচ্ছ কবিতাটা রয়েছে তার মূল গ্রন্থের নামও কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ, এবং তার 14তম কবিতা হচ্ছে এই অন্ধকার লেখাগুচ্ছ। তো এটা গেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা তারপরে হচ্ছে নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে 2015 সালে কবি অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রায় 43টি কবিতায় একটি সিরিজ হিসাবে ফেসবুকে প্রকাশ শুরু করেন আর কি। সেই সময় তিনি এই কবিতাটি লেখেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবি শ্রীজাত কবিতাটি কোন সময়ে লেখেন। তো আমরা জেনে গেছি যে এই কবিতাটি প্রথম কিন্তু এই পর্বের কবিতাগুলোই বেশিরভাগই তিনি ফেসবুকে প্রাথমিকভাবে লিখেছেন। যে ফেসবুকের একটা ভালো দিক হচ্ছে এটা একটা, যে ফেসবুকে তিনি প্রকাশ করেছেন, সেগুলো যখন জনপ্রিয়তা লাভ করেছে সেগুলো পরবর্তীকালে এই সিরিজের সিগনেট প্রেস থেকে বই আকারে প্রকাশ করা হচ্ছে। এটা একটা ভালো দিক ফেসবুকের। পরে ৫ নম্বর যেটা রয়েছে যে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি সনেট জাতীয় একটা কবিতা। এখান থেকে আসতে পারে যে সনেট জাতীয়, অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন পর্যায়ের, কোন পর্বের। তাহলে কিন্তু এর উত্তর হিসাবে আমরা অবশ্যই বলতে হবে আমাদের এর একটা সনেট জাতীয় কবিতা। সনেট সাধারণত সমদৈর্ঘ্যের বা 14 পংক্তির কবিতা, অর্থাৎ 14টা লাইন থাকবে, 14টা মানে বর্ণ থাকবে। এই রকম নিয়ম নিয়ে কিন্তু এই সনেটের সনেট কবিতার বৈশিষ্ট্য। সনেট বাংলায় চতুর্দশপদী কবিতা নামে কিন্তু পরিচিত, ৬ নম্বরটা। তারপরে ইতালীয় শব্দ সনেটো থেকে সনেট শব্দটির উৎস। বাংলায় এই সনেট শব্দটি কিন্তু নেই, এটা ইতালীয় শব্দ সনেটো থেকে সনেট শব্দটির উৎস, যার আক্ষরিক অর্থ বাংলায় করা হয়েছে মৃদুধ্বনি। ৮ নম্বরটা রয়েছে সনেটের জনক বলা হয় প্রেতার্কে। প্রেতার্ককে বলা হয় সনেটের জনক বলা হচ্ছে। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের তোমরা সাহিত্যের ইতিহাসে এর আগে পড়েছিলে, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে সাহিত্যের ইতিহাসে তোমরা এটা জেনেছিলে। যাই হোক, ১০ নম্বরে যে প্রশ্নটা রয়েছে এটা এভাবেও বলা যেতে পারে যে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা খুব ইম্পর্টেন্ট, অক্ষরবৃত্ত ছন্দে। আমরা ছন্দগত দিক থেকে কবিতার তিন রকমের ছন্দ ব্যবহার করা হয়: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর অক্ষরাবৃত্ত ছন্দ। অক্ষরাবৃত্ত ছন্দ মানে ধীরে ধীরে যে ছন্দ বা যে পর্বগুলো সাধারণত হয়ে থাকে ৮+৬ পর্ব, অর্থাৎ ৮+৬ 14 পর্বের এক একটা লাইন থাকে, 14 মাত্রার এক একটা লাইন আর কি। তারপরে আমরা চলে যাচ্ছি ১২ নম্বর যে প্রশ্নটা রয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রথম ফেসবুকের মাধ্যমে পাঠকের কাছে আসে। এটাও প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে
অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রথম পাঠকের কাছে কীভাবে পৌঁছে যায়? তাহলে আমরা বুঝতেই পারছি যে সেটা হচ্ছে যেহেতু তার লেখাগুলো বেশিরভাগই ফেসবুকে প্রকাশ হয়েছে, তো এই লেখাটাও কিন্তু তার কবিতাটাও কিন্তু ফেসবুকের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যায়। ১৩ নম্বর প্রশ্নটা রয়েছে, ১৩ নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে কি যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতার প্রথম লাইন। অন্ধকার লেখাগুচ্ছের প্রথম যদি লাইন ধরা যায় তাহলে প্রথম লাইনটা হচ্ছে কি? প্রথম লাইন হচ্ছে যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। অর্থাৎ গানই মধ্যে দিয়ে তিনি তার ধর্ম সাধনা করে গেছেন, মানুষের জয়গান করে গেছেন আব্দুল করিম খাঁর। তাকেই মানে প্রাথমিকভাবে তার কবিতার প্রথম দিকে তিনি এই লাইনটা ব্যবহার করেছেন। পরে আছে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির শেষ লাইন হচ্ছে যেন সে ধর্ম নয়, প্রাতিষ্ঠানিকতা। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, প্রাতিষ্ঠানিকতা ধর্ম, অর্থাৎ যে ধর্ম আচার আচরণ সর্বস্ব নিয়ে কথা বলে, যে ধর্ম মানুষের জয়গানের কথা বলে না, যে ধর্ম মানুষের মানে মানুষকে আক্রমণাত্মক, মানুষকে সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে রাখে, সেই ধর্মটাকেই লেখক আমাদের প্রাতিষ্ঠানিকতা ধর্ম হিসাবে চিহ্নিত করেছেন এখানে। এই জন্য বলেছেন যে সে ধর্ম কিন্তু ধর্ম নয়। পাঠ্য কবিতা অনুসারে গানই ধর্ম ছিল আব্দুল করিম খাঁর মূল ধর্ম। যদি প্রশ্ন আসে আব্দুল করিম খাঁর মূল ধর্ম কী ছিল? তাহলে বলতে হবে গান। অর্থাৎ গানের মধ্যে দিয়ে, গান এমন একটা জিনিস যে গানের মধ্যে দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। তারপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, সেটা হচ্ছে ১৬ নম্বর, আব্দুল করিম খাঁ জন্মগ্রহণ করেছিলেন বর্তমান যে উত্তরপ্রদেশ রয়েছে সেই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছেন কোনো একটা গ্রামে। যাই হোক ১৭ নম্বর প্রশ্ন রয়েছে আব্দুল করিম খাঁ মূলত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। তো আব্দুল করিম খাঁ যার মূল ধর্ম ছিল গানেই ছিল তার সাধনা, মূল সাধনা ছিল। অতএব তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। তারপরে বলা হচ্ছে যে ধর্ম শব্দটি আক্ষরিক অর্থ হলো ধারণ করা। উল্লেখ্য ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটির উৎপত্তি। আসলে এই কবিতাটার মধ্যে দিয়ে ধর্মের মূল রহস্যকে উদ্ঘাটন করা হয়েছে। এই জন্য ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ এখানে জেনে রাখা দরকার। এই জন্য তোমরা একটু জেনে নেবে এখানে। তারপরে ১৯ নম্বর যেটা হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আইনস্টাইন। এই কবিতার মধ্যে দিয়ে শ্রীজাত আ বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী আইনস্টাইনকেও তিনি এখানে তুলে এনেছেন। যার আ মূল ধর্ম হচ্ছে পেরোনো, দিগন্ত পেরোনো। আলোচ্য কবিতায় দিগন্ত পেরোনো কথাটির নব নব আবিষ্কারের চেষ্টার্থে ব্যবহৃত হয়। অর্থাৎ তার ধর্ম কী ছিল? নতুন নতুন নিত্য নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে মানুষের জয়গান গাওয়া। তারপরে বলা হচ্ছে যে কবির ছিলেন প্রাচীন ভারতের একজন শ্রেষ্ঠ বিখ্যাত কবি, যিনি রায় রামানন্দের একটু একার পড়ে গেছে, রায় রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তো কবীরের প্রসঙ্গ কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে, তোমরা জানবে। আর কবীরের লেখাগুলো দোহা নামে কিন্তু পরিচিত। কবির মূলত সত্য পথে থাকতে বলেছিলেন। কবির মূল কথাই হচ্ছে সত্য পথে চলো, সত্য পথে চললে আমাদের সার্থকতা অবশ্যই আসবে। এজন্য সত্যের মূল পূজারী হচ্ছেন কবি। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির জোলা পরিবারের মানুষ হন। কবিতা অনুসারে বাতাসের ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা হ্যাঁ, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি আমরা কথা এখানে জানলাম, তাদের প্রত্যেকেরই নিজস্ব ধর্মের কথা বলা হয়েছে। কিন্তু সেগুলো প্রাতিষ্ঠানিক ধর্মের কথা নয়। কিন্তু আমরা এখানে দেখব কবিতা অনুসারে, এখানে কবিতায় যে বাতাসের ধর্মের কথা বলা হয়েছে, বাতাসেরও কিন্তু ধর্ম রয়েছে। শুধু না থামা কখনো। তাহলে বাতাসের ধর্মটা কিন্তু থামা নয়। সে কিন্তু প্রবাহিত হবেই। এটাই তার ধর্ম। নেদারল্যান্ডস সহ বিশ্বের বিখ্যাত শিল্পী ভ্যান গঘও মূলত একজন চিত্রশিল্পী। তাহলে নেদারল্যান্ড সহ বিশ্বের বিখ্যাত একজন চিত্রশিল্পীর প্রসঙ্গ কিন্তু এখানে আমাদের কবি শ্রীজাত তুলে এনেছেন, ভ্যান গঘ। যার কিন্তু ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ২৮ নম্বর যে প্রশ্নটা রয়েছে আঁকা। তাহলে ভ্যান গঘের মূল ধর্ম কী ছিল? উন্মাদনা বা আঁকা, অর্থাৎ চিত্রশিল্প ছবি এঁকে তিনি কিন্তু তার ছবির মধ্যে দিয়ে তিনি কিন্তু মানুষের জয়গানের কথা বলেছেন। ভ্যান গঘের বিখ্যাত অঙ্কিত চিত্রগুলো দ্য রেড ভিনইয়ার্ড, তারপরে দ্য স্টেরি নাইট, এই দুটো মানে চিত্রের কথা এখানে তুলে ধরা হয়েছে মাত্র। গার্সিয়া লোরকা ছিলেন একজন স্পেনের কবি।
এখানে গার্সিয়া লোরকা একজন স্পেনের কবি কিন্তু লেখক এখানে তুলে এনেছেন। গার্সিয়া লোরকা দুজন কবির প্রসঙ্গ এখানে রয়েছে। তাহলে গার্সিয়া লোরকা ছিলেন একজন স্পেনের কবি যার ধর্ম কী ছিল? কবিতার জিদ। অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে পৃথিবীর সকল মানুষকে কবিতার মধ্যে দিয়ে তিনি সমাজের, দেশের, মানুষের জয়গান গেয়েছেন। তারপরে হয়েছে মার্ক্সবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ লেনিন। লেনিনের প্রসঙ্গ তিনি এখানে তুলে এনেছেন, যার পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিস ইলিয়ানভ ইলিয়া ইলিয়ানভ। তারপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। অর্থাৎ মার্ক্সবাদী বিপ্লবী বিশ্বাসী সেই যে লেনিন, তার মূল ধর্ম ছিল নতুন পতাকা। নতুন পতাকা বলতে এখানে কিন্তু নতুন দিনের সূচনাকে বোঝানো হয়েছে। নিত্য নতুন দিনের সূচনাকে বলা হয়েছে। তারপরে কবিতা অনুসারে আগুনের ধর্ম ভস্যের চরিত রচনা। কবিতা অনুসারে আগুনের ধর্ম হচ্ছে ভস্যের চরিত রচনা করা। ভস্যের চরিত লিখে আগুন, লিখেছেন কে? আগুন। এখানে চরিত শব্দের অর্থ হচ্ছে আখ্যান। এত এত ধর্ম, কিন্তু বহু ধর্ম একত্রে একই গ্রহে থাকে। তাহলে পৃথিবীতে এত এত ধর্ম, পৃথিবীতে কি এই জলের ধর্ম রয়েছে, বাতাসের ধর্ম রয়েছে, এত এত ধর্ম নিয়েই কিন্তু এই পৃথিবীটা একসঙ্গে থাকছে। অর্থাৎ এই পৃথিবীতে বহু ধর্ম নিয়ে কিন্তু একত্রে তারা বসবাস করছে। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। এখানে নানা ধর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যে এই যে বাতাস রয়েছে, জল রয়েছে, আরও যে বিভিন্ন ইয়েগুলো রয়েছে, তার যে প্রত্যেকেরই নিজস্ব একটা ধর্ম রয়েছে। এতগুলো মেনটেন করে এই পৃথিবীটা, এই গ্রহটা কিন্তু চলছে। তারপরে রয়েছে অনেক ধর্ম একত্রিত হয়ে এই গ্রহে থাকে। তাহলে এত ধর্ম নিয়েও কিন্তু এই গ্রহটা টিকে রয়েছে এখানে। কিন্তু আমাদের মানুষ যত রয়েছে, মানুষেরা কী করে? ধর্মে ধর্মে বিভাজন করে, মানুষে বিভাজন করে। প্রাতিষ্ঠানিক ধর্মকে প্রাধান্য দিয়ে মানুষের মনুষ্যত্বকে বিদায় দিয়ে এই একটা গ্রহের মধ্যেই কিন্তু বিভাজন অত সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, ধর্মের ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তারপরে প্রশ্ন হচ্ছে আলোচ্য পাঠ্য অন্ধকার কবিতা গুচ্ছ যে রয়েছে কবিতায়, বিভিন্ন ধর্ম ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। ঠিকই। তারপরে রয়েছে ৩৯ নম্বর, তবে কেন অন্য পথ ভাষায় তোমাকে? এখানে অন্য পথ বলতে ধর্মের প্রাতিষ্ঠানিক পথকে বোঝানো হয়েছে। তাহলে এততে ধর্মের প্রাতিষ্ঠানিকতাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। ধর্মের প্রাতিষ্ঠানিক পদকে অপব্যয় বলেছেন। ধর্মের প্রাতিষ্ঠানিক পদকে অপব্যয়, অবশ্যই অপব্যয়, এটা লেখক খুব সুন্দর এটা কথা ব্যবহার করেছেন, অপব্যয়। অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে পরের যে নম্বর রয়েছে, প্রাতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান তা হলো অপব্যয়, অর্থাৎ সমাজের মানুষদের দখলের কথা শেখানো হয়েছে। সমাজের মানুষদের শুধু দখলের কথা বলা হয়েছে। যে তোমাকে শিখিয়েছে, এখানে দখলের কথা শেখানোর কথা বলা হয়েছে। যেন সে ধর্মই ধর্ম নয়। তাহলে ধর্ম না হলে তা আসলেই প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ ধর্ম যদি না হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রাতিষ্ঠানিক। অর্থাৎ ধর্মের মূল কথা হচ্ছে ধারণ করা। এই ধারণ করেই যদি মানুষ বিরাজমান থাকে, তাহলে সেটা যদি না করে যদি আচার সর্বস্ব থেকে প্রাধান্য দিয়েই থাকে, তাহলে সহজেই এটা বুঝে নিতে হবে এটা একটা প্রাতিষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে ধর্ম নয়। তা কবির মতে প্রাতিষ্ঠানিকতা। কবি শ্রীজাতের মতে হচ্ছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। উল্লেখ্য প্রথাগত আচার সর্বস্ব ধর্মকেই কবি প্রাতিষ্ঠানিকতা বলেছেন। পাঠ্যে পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, একটা ১১ বার ব্যবহার হয়েছে, তোমরা দেখে নিবে। তারপর হচ্ছে গার্সিয়া লোরকা জনগণের কবি নামে কিন্তু খুব পরিচিত। তারপর ৪৯ নম্বর যেটা রাখা হয়েছে সেটা একটু দেখে নেবে। সেটা হচ্ছে যে যে সময় মানুষ প্রাতিষ্ঠানিক ধর্মবিশ্বাস, দখলদারি, রাজনীতি, হত্যা, হিংসার খেলায় নিমগ্ন, সেই সময়ের চেয়ে অন্ধকার আর কি হতে পারে? অর্থাৎ নামকরণ দিক থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে অন্ধকার লেখাগুচ্ছ এটা কেমন একটা, অন্ধকার শব্দটা কেন? অন্ধকার অর্থেই কিন্তু এখানে দেখানো হয়েছে যে যে সময়টা প্রাতিষ্ঠানিক ধর্ম, অর্থাৎ যেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম বিরাজমান, দখলদারির ধর্ম বিরাজমান, রাজনীতির ধর্ম বিরাজমান, রাজনীতির খেলায় হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয় নিমগ্ন, সেখানে অন্ধকার ছাড়া আলো নয় কিন্তু। আর কি হতে পারে? কবি এই বিবেকহীন সময়ের প্রতিচ্ছবি তুলে ধরেছেন এই কবিতা। প্রশ্ন জাগে তুলতে চেয়েছেন পাঠকের মনেও তিনি এই প্রশ্নটা
তোলার জন্য চেষ্টা করেছেন। তাই কবি শ্রীজাতর লেখার এই কবিতাটি বর্তমান অন্ধকার সময়কে ব্যঞ্জনা দ্বারা বিবৃত করে উম বলেছেন বিবৃত করেছেন বলেই কবিতাটির নামকরণ কিন্তু সার্থক হয়েছে। অর্থাৎ নামকরণ দিক থেকেও কিন্তু যদি কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু সহজেই বুঝে নিতে হবে যে এখানে প্রাতিষ্ঠানিক ধর্ম, দখলদারি রাজনীতি, হত্যার হিংসার খেলায় যে মত্ত বর্তমান সময়ের বিভিন্ন ধর্মের ধ্বজাধারী মানুষগুলো রয়েছে, সেখানে কিন্তু আলো নেই, সেখানে মূলত অন্ধকার। তাই অন্ধকার লেখাগুচ্ছ। যাই হোক, তোমরা এখান থেকে এই যে এমসিকিউ এর জন্য তৈরি করে রাখবে, আর এগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু সলভ করবে। ভালো করে কবিতাটা পড়ে নেবে। ধন্যবাদ।